একটা ওয়েবসাইট তৈরি করার আগে, এক কথায় শেষে একটা ওয়েব পেজ তৈরি করার আগে আমাদেরকে আগে বেসিক একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হয়। যে ওয়েবসাইটের কি কি পেজ থাকবে, মানে কি কি আমার কি ধরনের দেখতে হবে। যেমন আমরা ব্লগারের বিভিন্ন ডিজাইন দেখছিলাম, তাই না? অনেক ধরনের থিম দেখছিলাম। যখন ব্লগারে ক্লাস করি তখন অনেক ধরনের থিম দেখছিলাম। কোনোটা থিমের আপনার এখানে মেনু বার আছে, কোনোটা থিমের আপনার এখানে দিকে সোশ্যাল আইকন আছে, আবার কোনোটা থিমের এখানে ডিসক্রিপশন আছে লোগো বাদে, কোনোটা থিমের এখানে অ্যাড ছিল, কোনোটা থিমের ছিল না। তারপর কোনো থিমের আমরা দেখছিলাম যে এই যে কোনায় আপনার অ্যাবাউট, কন্টাক্ট, হোম পেজ এগুলো ছিল। তো একটা ওয়েবসাইট আমার দেখতে কিরকম হবে মূলত এ ধরনের পার্টে বিভক্ত করে নেওয়া হয় আগে। দেন তারপর ওই ওয়েব পেজের কাজ শুরু করতে হয়। এখন এই হেডারের ভিতরে আমার কি কি থাকবে, যদি এখানে আরো পার্ট থাকে তো সেই পার্ট গুলো নিতে হবে। যদি আপনার এই যে নেভ বার যেটাকে বলতেছি আমি, মেনু বার এক কথায় শেষ, এই মেনু বারের মধ্যে যদি আবার বিভক্ত থাকে তো মেনু বারের মধ্যে আমাকে বিভক্ত করতে হবে। তারপর মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক অংশে আমাকে বিভক্ত হইতে পারে। দেন তারপরে আসে আমার ফুটার। বেসিক্যালি ওয়াসিম ভাই কালকে মেবি একটা ওয়েবসাইট দেখাইছিল, তাই না? আহ, ওয়েব- জি, আপনি যদি একটু ফাইলটা স্ক্রিনটা শেয়ার করতেন তাহলে মেবি সুবিধা হয়তো আমাদের বোঝানোর জন্য। আপনার কি সেটা লাইভ করা আছে না শুধু ফাইল করা আছে? ফাইল করা আছে। তো আচ্ছা, ঠিক আছে, থাক। তো আমরা কিন্তু বেসিক একটা ওয়েবসাইটের এই স্ট্রাকচার দিয়েই শুরু করি। ডিজাইনটা আগে এই স্ট্রাকচার দিয়ে শুরু করা হয়। তো আমরা যদি এট ফার্স্ট মূলত এই চিত্র অনুযায়ী যদি আমরা একটা আপনার স্ট্রাকচার গঠন করি তাহলে তার গঠনটা কিরকম হবে ধরে দেখেন। তো আমি এখানে আপনার একটা, এই যে এটাকে রিনেম করে নিচ্ছি। আর স্ট্রাকচার ডট এইচটিএমএল, আমি এটাকে রান করে নিচ্ছি। আমি এটা মনে করেন টোটালি একবার নতুন ফাইল, আমি নতুন রূপে কাজ শুরু করব। তো আমরা এট ফার্স্ট এতদিন থেকে যেটা দেখে আসছি, আমাদের কন্টেন্ট আপলোড, আমাদের ইমেজ আপলোড, ভিডিও আপলোড, একটা প্যারাগ্রাফকে ফরম্যাটিং করা, একটা টেবিল ক্রিয়েট করা, তারপর আপনার যে আইফ্রেম অ্যাড করা, বিভিন্ন ওয়েবসাইট এমবেডেড করা, পিডিএফ সাইট এমবেডেড করা, ঠিক আমরা শুধু দেখে আসছি যে কিভাবে এমবেডেড করতে হয়। এখন যদি আমরা ফুললি একটা ডিজাইন করতে যাই, ডিজাইন করার জন্য আমাদের ঠিক যেমন এইচটিএমএল এর স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে, এবং এই যে বিভিন্ন ভাগে বিভক্ত সেটা আমাদেরকে সিএসএস এর মাধ্যমে বুঝাই দিতে হবে। কোথায় কোন কালার হবে, কোথায় কি ধরনের ফন্ট হবে, তারপর আপনার কোথায় কি ধরনের আহ, কি বলে লোগো থাকবে, ইমেজ থাকবে, সেক্ষেত্রে আমার স্লাইডার থাকতে পারে। ঠিক এই বেসিক স্টেপটা যেমন আমরা শুরু থেকে শুরু করছিলাম, আজকে আমরা শুরু থেকে শুরু করি। তো এটা হচ্ছে আমার এইচটিএমএল এর জাস্ট জেনারেল একটা গঠন। আমার হেডের মধ্যে মেটা ট্যাগের টাইটেল আছে, এখন টাইটেলটা আমি দিয়ে নেই। আমরা হোম লিখি, হোম পেজ। এখন যা কিছু কাজ আমার বডির মধ্যে করতে হবে। তো এই বডির মধ্যে করতে গেলে আমি যে দেখলাম, এখন আমার মূল ওয়েব পেজটা একটা বডি, সে মনে করেন এটা যদি ওয়েব পেজ, তো এই যে এখান থেকে শুরু করে আমার শেষ পর্যন্ত এটা বডি। তো এই বডির মধ্যে একটা ভাগ থাকে, সেটা হচ্ছে হেডার, মেইন হেডার, আপনার মেইন বডি, তারপর আপনার কি ফুটার। এই ভাগে বিভিন্ন ভাগে ভাগ থাকে। এই ভাগগুলো করে নেওয়ার জন্য মূলত কিন্তু আমরা
ডিপ এলিমেন্ট ব্যবহার করব, ডিপ ট্যাগ ব্যবহার করব। চাইলে আমাদের HTML5 প্রতিটি ট্যাগের প্রতিটি ভাগের জন্য আলাদা আলাদা ট্যাগও রয়েছে, আমরা চাইলে ঠিক ওভাবেও কাজ করতে পারি। তবে ডিপ দিয়ে কাজটা করার সুবিধা বেশি এ কারণে, কারণ এখানে ডিজাইনিং করতে বেশি সুবিধা হয়। ওটা দিয়েও সুবিধা হয়, এটা দিয়েও সুবিধা হয়, যে যেটা পছন্দ লাগে। যেমন আমি প্রথম একটা সেকশন নিলাম, ডিপ সেকশন। আমি ডিপ বলতে এখন সম্পূর্ণটাকে বোঝাচ্ছি, এটা আমি বডির ভিতরেই শুরু থেকেই শুরু করতে পারি, অথবা আলাদা ডিপ নিয়ে সেই ডিপের ভিতরে কাজ করতে পারি। ঠিক আছে, এখন এট ফার্স্ট আমি এটা নিলাম যে মেইন বডি, এটা নাম দিলাম মেইন বডি। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন ইচ্ছা অনুযায়ী। আমাদের এটা ক্লাস এবং আইডি, এগুলো আমাদের সিএসএস এর দরকার হয়। মূলত সিএসএস এর কাজ করার জন্য এই ধরনের এই ট্যাগগুলো আমাদের দরকার হয়, অ্যাট্রিবিউট গুলা। এটা আমরা আসতেছি একটু পরে। এখন এটা ডিআইভি বলে মেইন বডি। মেইন বডি বলতে কি আমি পুরো ওয়েবসাইটটা নিয়ে নিলাম। এখন আমার এই ওয়েবসাইটের মধ্যে এট ফার্স্ট আমি কি দেখেছিলাম, একটা হেডার থাকবে। তাহলে আবার একটা আমি হেডার নিয়ে নেই। এটা কি নিলাম আমি, হেডার। এটা আমার টোটাল ওয়েব পেজটা, এখানে নিলাম আমি হেডার। তো এখন হেডারের পরে আমার কি থাকবে, নেভবার একটা নিলাম, নাম দিয়ে দিই নেভবারের, নাম দিয়ে দিই নেভবার, নাম দিলাম নেভবার। দ্বিতীয়ত আমি আসি, নেভবারের পরে আমার কি থাকতেছে, একটা আবার বডি স্টাইল থাকতেছে। মানে এই বডিতে আমাদের আরো ভাগ থাকবে। জাস্ট আমি বডি লিখলাম, মেন বডি যদি একবার লিখছি, এবার বডি লিখলাম। এবং এই বডির ভিতরে আমি একটা ওয়েবসাইটে বর্তমান এই ভাগটা করলাম, এটা করলাম, এবং এর টোটাল যে ভাগটা আছে এই ভাগটা করলাম। এখন আমার শেষে কি আছে, ফুটার। আমি একটা ফুটার নিয়ে নিলাম, ফুটার। আমি কিন্তু মোটামুটি চারটা ভাগে একটা, দুইটা, তিনটা, চারটা ভাগে বিভক্ত করলাম। এখন আমার চারটা ভাগের মধ্যে এই ভাগটাতে, বডি ভাগটাতে দেখতেছি আরো তিনটা কি চারটা ভাগ করা দরকার। ঠিক একই ভাবে আমি এখানেও আবার ভাগ করব। এটা কি লেফট সাইড, আবার আমার এদিকে আরেকটা ভাগ করতে হবে, সেটা হচ্ছে রাইট সাইড। ক্লিয়ার? তো ঠিক এভাবে যদি আমার ন্যাপ বারের দুইটা অংশ থাকে, যেমন ন্যাপ বারে আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে আপনার এদিকে অংশটুকু শুধু মেনু থাকে, এদিকে আবার সার্চ বার থাকে। যেমন হেডারে আপনার অনেক সময় এদিকে লোগো থাকে, আবার এদিকে আপনার সার্চ মেনু থাকে বা সোশ্যাল আইকন থাকে, বা এদিকে আপনার মেনু থাকে, বা মাঝখানে আমার অ্যাড থাকে। এখন এখানে কয়টা বিভক্ত হবে, আমি কিন্তু মেইন মেইন পার্ট গুলো ভাগ করে নিলাম, তাই না? আমি মেইন পার্ট গুলো আমার ভাগ করা প্রায় শেষ। এই চিত্রতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের ভাগ করা প্রায় মোটামুটি শেষ। তো এখন আমি যদি ভাগ করেছি শুধু এলিমেন্ট দিয়ে, আমি যদি পেজটাকে রান করি, তাহলে আমি কোনো কিছু দেখতে পাবো না। আমি কোনো কিছুই দেখতে পাবো না, স্ট্রাকচার ডট এইচটিএমএল কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। কেননা আমি এখন এখান মধ্যে কোনো কন্টেন্ট নেইনি। সেটা হেডারের মধ্যেই হোক, নেভারের মধ্যেই হোক, বডির মধ্যেই হোক, আমার ফুটারের মধ্যেই হোক, আমি কোথাও কোনো এখনো কন্টেন্ট নেইনি। তো মেইন বডিকে আমি একবার যে কাজটা করতে হবে আমাদের সিএসএস এ ডিজাইনের ক্ষেত্রে, সো মেইন বডিকে আমি একটা নির্দিষ্ট, বা টোটাল বডিটাকে আমি একটা নির্দিষ্ট কি দিব, হাইট উইথ দিয়ে দিতে হয়। যে আমার ডান পাশে মার্জিন কিরকম থাকবে, বাম পাশে মার্জিন কিরকম থাকবে, এটা আমরা সিএসএস ক্লাসে দেখবো। আজকে শুধু ওয়েবসাইট বিভক্ত করাটা আমরা দেখি। এখন দেখেন হেডার, হেডারে আমি একটা কন্টেন্ট লিখে দিই। পেজ টু ট্যাগ নিলাম, দিস ইজ হেডার। জাস্ট আমি একটা হেডার কন্টেন্ট দিলাম। এখন যদি হেডারের মধ্যে আমার দুইটা ভাগ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমার আবার এখানে একটা ডিপ নিয়ে তারপর আমার হেডারটা নিতে হবে। সে মনে করেন আমি হেডারে আবার দুইটা ভাগ নিলাম, একটা হচ্ছে লোগো, এদিকে লোগো, আবার একটা ভাগ নিলাম ডিপ, এটা হচ্ছে কি আমার অ্যাডস বা আদার্স কিছু দিলাম আর কি। আমি এই
টাইটেলটাকে লোগোর ভিতরে আমি ইমেজ নিয়ে আসবো, আর এদিকে কিছু ডিসক্রিপশন লিখবো। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, আমার ইমেজ মেবি ফোল্ডারে আছে, ইমেজ আছে। তো হেডারে লোগোর জন্য আমি আমার ওই যে এলডিপি 2020 এটাই নিয়ে আসি। তো ইমেজ নিয়ে আসার জন্য আমার ট্যাগ হচ্ছে আইএনজি সোর্স, আইএনজি স্ল্যাশ আমার ইমেজ ফাইল আমি দিয়ে দিলাম। এটা কোনো হাইট উইথ বা কোনো কিছু এখন দিচ্ছি না, আপাতত থাক, নো প্রবলেম। এটা গেল ডিএবি লোগো, এবং এদিকে একদিকে আছে আমার কি হেডার। এখন এই যে মেইন বডি আছে আমার হেডার, এই হেডারের কিন্তু আমি বডিরও কোনো হাইট উইথ দেইনি, এবং আপনার হেডারের কোনো হাইট উইথ দেইনি। এটা আমাদেরকে করতে হবে কোথায়, সিএসএস এ। আমরা সিএসএস এ যেহেতু আজকে যাচ্ছি না, তো সিএসএস এ যাওয়ার আগে আমি এখানে কিছু আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি, যে স্টাইলগুলো আমাদেরকে সিএসএস এ করতে হয়। জাস্ট প্লাস বা আইডি করেই নিতে হয়। আমি যদি এখানে লিঙ্ক আপ করে দেই, লিঙ্ক আমার রিলেশন ইনস্ট্যান্সিস রেফারেন্স সিএসএস মাস্টার ডট সিএসএস, আমার এখানে ঠিক একটা সিএসএস ফাইল তৈরি করি। ঠিক যেমন আমরা ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইল তৈরি করছি, ঠিক আগে আমাদেরকে একটা সিএসএস ফাইল তৈরি করে নিতে হয়। আমি নাম দিলাম স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আমরা এই ফাইলে যা কিছু স্টাইল করব না কেন, আমাদের চলে যাবে ইন্ডেক্সকে ডিজাইন করবে। যদি আমি এখানে ফোল্ডার নেই, তো ফোল্ডার নিতে পারি, কারণ সিএসএস আমাদের অনেকগুলা ফুটারের জন্য আলাদা বা অনেক পেজের জন্য আলাদা আলাদা আমরা কি করতে পারি, সিএসএস তৈরি করে দিতে পারি। তো আমি এটা কোথায় রাখলাম, কোথায় রাখলাম, সিএসএস ফোল্ডারে রাখলাম। তো ঠিক এরকম এরকম এটা হচ্ছে আমার সিএসএস ফাইল, এটা হচ্ছে আমার এইচটিএমএল ফাইল। তো এখানে যা কিছু ডিজাইন করব, এই ডিজাইন করার জন্য আমার কাজটা করতে হবে সিএসএস ফাইলে, কাজটা করতে হবে আমার সিএসএস ফাইলে। তো আমি সিএসএস ফাইলে কাজটা করার জন্য আমার ঠিক এই হেড ট্যাগের ভিতরে আগে এখানে এই লিঙ্ক আপটা করে দিতে হয়, এবং এই লিঙ্ক আপটা করার দেওয়ার জন্য আমার কি হয়, রিলেশন স্টাইল শিট আমার এইচআরইএফ সিএসএস ডট মাস্টার সিএসএস, আমার কিন্তু এখানে লিঙ্ক আপটা ধরে দিতে হবে। আমার ফাইলটা কি ছিল, যে আমার সিএসএস ফোল্ডার ছিল স্ল্যাশ স্টাইল ডট সিএসএস ছিল, তাই না? আমার ফাইলটার নাম এটা ছিল না, যে স্টাইল ডট সিএসএস। ঠিক এখানে আমরা ওই ফাইলে যা কিছু কাজ করব, এবং স্টাইল যে যেমন আমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইল লিখছি, ওই স্টাইলগুলো এখানে করব, তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপাতত এখানে করে দেখাচ্ছি। তো দেখেন, আমি মেইন বোর্ডে যাচ্ছি, আর আপনাদের এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডিআরআই এলটিআর ইউটিউবি 8 চার্জশিট, এটা মূলত HTML5 এর বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে নেয়। এগুলো আমাদের, তো এখন আমরা যখন ডিজাইনিং পার্ট করব, তখন আমাদের খুব একটা কাজে লাগে না, বাট যখন ডেভেলপিং পার্টে যাব, তখন কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে। ডেভেলপিং পার্টে মানে এক কথায় শেষ ফ্রন্ট এন্ডের জন্য এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ব্যাক এন্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো হেডারে আমি কয়টা পার্ট নিয়েছি, দুইটা। তো আমি এই যে সিএসএস এ, যারা আমরা সিএসএস এ জানি, সিএসএস এ আমাদের ক্লাস এবং আইডি ধরে কাজ করতে হয়। আমরা যদি W3 স্কুলে যাই, এখানে দেখেন আমার HTML এন্ড সিএসএস, লার্ন HTML, HTML এ কিন্তু আমার সিএসএস আছে, দেখেন এখানে কিন্তু মূলত এই যে HTML সিএসএস, এই যে সিএসএস হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল সিরিজ, আমি বলছিলাম সিএসএস সম্পর্কে। তো জাস্ট একটা ওয়েবসাইটকে ফুললি গঠন করার জন্য দেখেন, আমরা কিন্তু এই যে স্টাইল এইভাবেই কিন্তু আমরা কাজ করছিলাম এর আগে, তাই না? যে একটা ট্যাগের ভিতরে বা একটা অ্যাট্রিবিউটের ভিতরে আমরা স্টাইল নিয়ে কাজ করছিলাম। ঠিক এখানেও দেখেন,
আমাদের এই যে ট্যাগ শুরু করছে স্টাইল, এবং এদিকে শুরু করছে স্টাইল শিট, শেষ করছে এটা হেডের মধ্যে স্টাইল গুলো করছে। আমরা চাইলে ঠিক এভাবেও করতে পারি, অথবা আলাদা কোনো ফাইল নিয়েও করতে পারি, যেটা এই যে এক্সটার্নাল সিএসএস যেটাকে বলা হয়, এই যে এক্সটার্নাল সিএসএস, এই যে লিঙ্ক রিলেশনশিপ এইচআরএফ স্টাইলিশ সিএসএস, এখানে দেখেন ডিজাইন তারা ঠিকই করছে। আমরা যদি এটা প্রিভিউ দেখি, দেখেন এটা ডিজাইন তারা ঠিকই করছে, বাট এই ডিজাইনটা কাজ করছে কোথায়, এই স্টাইল ডট সিএসএস এ। এই যে লিঙ্ক আপ করে দিয়েছে, দেখেন স্টাইলিশ সিএসএস। ক্লিয়ার? আমরা সিএসএস টা একটু পরে আসি, আপাতত বর্তমানে এখানেই দেখি। তো দেখেন আমি লোগো নিলাম, একটু ওয়েব পেজটা রিলোড দিয়ে দিই। আমার হেডার আসছে, আমার হেডারটা থাকার কথা কোথায় ছিল, এইদিকে, তাই না? আর ইমেজটা, আমার লোগোটা, আমি এটা লোগোই ধরে নিলাম, আমার এটা এদিকে থাকবে। তো দেখেন আমার যদি হেডারের জায়গাটা নির্দিষ্ট পরিমাণ হয়, তো আমার হেডারের জায়গাটা এখানে নির্দিষ্ট করে দিতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট করে দিবে। আমি CSS এ দেখি আমার ক্লাস কি ছিল, হেডার, তাই না? আমার আমার ক্লাস কি ছিল, এই যে হেডার, তাই না? হেডারের মধ্যে যদি আমি আমার ক্লাস নেওয়ার নিয়ম আমি সাব ব্র্যাকেট দেই, তো আমার নিয়ম হচ্ছে, আমি যদি এখন একটা উইথ দিয়ে দেই, WIDTH, উইথ দিলাম। উইথ মানে কি, আমার প্রস্থটা, প্রস্থ দিলাম আমি 100%। আবার আমি এখানে হাইট দিলাম, হাইট দিলাম আমি, আমি যেহেতু মেন নিয়ে তো পিক্সেল নিয়ে নিচ্ছি, 30 পিক্সেল। তারপর নিলাম কি, বর্ডার, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড নিলাম। এখন আমি যদি এখানে একটা রিলোড দেই, তাহলে আমার সিএসএস কি লিঙ্ক আপ পাইছে? সিএসএস কিন্তু পাইনি। সিএসএস পাইছে? অবশ্যই কোথাও ভুল আছে। সিএসএস স্টাইল ডট সিএসএস আমার ACAD, ঠিক আছে পারেন কি ভাই, আইডি তে কি নিতে হয়, নাকি ডট তো নিতে হয় আইডি তে? আচ্ছা ঠিক আছে, এবার পাইছে। দেখেন আমার কিন্তু হাইট এখানে কত ছিল, ওই 100% ছিল, হাইট মাত্র ছিল 30 পিক্সেল। আমি যদি 120 পিক্সেল দিই, মূলত প্রথমে বোঝার জন্য দিই বেশি করে, এই যে দেখেন আমার এটা হচ্ছে মেইন হেডারের জন্য আমি নিয়ে নিলাম এই ভাগটা, এই অংশটুকু মনে করেন আমি হেডারের জন্য নিয়ে নিলাম। তো এই হেডারের ভিতরে আমি এখন কি নিছি, ইমেজ নিছি, আবার কি নিছি, একটা অ্যাডস ক্লাস নিছি, মানে অ্যাডস নিছি। তো আমি যদি ইমেজটাকে এখন আবার ডিজাইন করতে চাই, এই লোগো ফন্টটাকে ডিজাইন করতে চাই, আমার এখানে হাইট কত ছিল, 120 পিক্সেল, এবং উইথ উইথ ছিল 100 পিক্সেল। আমি এখন এখানে এই লোগো, লোগো এটার যদি আমি উইথ দিয়ে দিই, এখন দেখেন আমার টোটাল হেডারের উইথ কত, 100%। আবার টোটাল হেডারের হাইট কত, 120 পিক্সেল। যখন আমি উইথ ইউজ করব, তখন এই 100%কে আমাকে হেডারের ভিতর যত ধরনের আমার ভাগ আছে, এই এর উপর হিসাব করে যদি আমার 4টা ভাগ থাকে, তো এই 100%কে কোনটি কত পার্সেন্ট হবে সেটা আমাকে এখান থেকে ভাগ করে দিতে হবে। আবার হাইট এখানে 120 পিক্সেল। জি, এটা হচ্ছে পিক্সেল হচ্ছে একটা মাপ, এটা ফুল ফর্মটা আমার মনে না, পিক্সেল না,
আমরা ফুট, ইঞ্চি, মিটার এগুলো মাপ জানি। এই যে দেখেন, এই যে রেজুলেশন আপনার 96, 97 রেজুলেশন কি, এগুলো মূলত আমাদের ইমেজের ক্ষেত্রে লাগে। আহ, এই যে দেখেন, 100 পিক্সেলে কত ইঞ্চি, 1.666 ইঞ্চি। ঠিক এরকম আমরা যদি ইঞ্চিতে মাপটা আমাদের ওয়েব পেজ এবং ফটোশপে মূলত মাপটা সবসময় পিক্সেলে করা হয়, কারণ ক্ষুদ্র মাপ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র মাপ নিয়ে কাজ করা হয় মূলত, সেজন্য আমাদেরকে এই পিক্সেলে পরিমাপ করতে হয়, ছোট ছোট একটা একটা মাপ। ঠিক আছে, তার মানে যদি আমি এখানে 20 পিক্সেল ব্যবহার করলাম, তার মানে 120 পিক্সেল ব্যবহার করলাম, তার মানে কত ইঞ্চি। তাহলে আমাকে এখানে তখন পিক্সেল না দিয়ে ইঞ্চি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা একটা মাপ, সেজন্য মাপটা ওখানে ধরে দেয়, যেমন 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, সেগুলো আমাদেরকে ক্ষুদ্র মাপে ধরে দেওয়া হয়। লোগো এখানে আমার 100% দেওয়া আছে। আমি যদি এখানে 60% দেই, বা আমি লোগোটাকে ফুল উইথ দিলাম, 100% দিলাম, মানে এর নিচে আমার আর কোনো উইথের আর কোনো, এর নিচে আর কোনো সেকশন থাকবে না। আবার হাইট আমি নিয়েছিলাম কত, সরি, আমি ওই যে 100% নিলাম, এই যে আমার যে আরেকটা কি বলে অ্যাড কে ক্লাস আছে, সেটার জন্য কিন্তু আমার আর কোনো জায়গা ফাঁকা থাকলো না। ফাঁকা আছে কি এখানে, যদি আমি এখানে 80% নেই, আর হাইট নিলাম আমি 120 পিক্সেল আছে, আমি 120 পিক্সেলে দিয়ে দিলাম একবারে, এটা কম, এটা আরো কমাইলাম না, 120 পিক্সেলে দিয়ে দিলাম। এখন দেখেন এইগুলো ইমেজটা কাজ করে না, ইমেজে তো আমরা সাইজ করি নাই, তাই না? ইমেজে তো আমরা কাজ করি নাই, কারণ ইমেজে এখানে কোনো সাইজ করে নাই, তো ইমেজটাকে আমরা ওভারফ্লো হিডেন করে দেই। এখন দেখেন লোগোর ভিতরে আমার কি আছে, লোগোর ভিতরে আমার আইএমজি আছে, তাই না? তো ঠিক লোগোর ভিতরে যদি আমি আইএমজির কাজটা করে যাই, জাস্ট আমার লোগো ক্লাসটা লিখতে হবে স্পেস দিয়ে আইএমজি, যে থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমার ACIGST হাইট আমি দিব, হাইট কত দেবো, 120 পিক্সেল। তারপর আপনার কি দেব, হাইট 120 পিক্সেল, ডিটিএইচ উইথ দিলাম 100%। 100% বলতে ইমেজটারে 100% নেবে। এই যে দেখেন, না এখানে দেখেন আপনার, আমি এটা উইথটা দিলাম, সরি 80%, তাহলে তো পরবর্তীতে আমার আর জায়গা থাকবে না। এই যে দেখেন, আমার হেডারটা, আমার যে লোগোটার কাজ করলাম এটা কিন্তু ঠিকঠাক নিয়ে নিচ্ছে, বাট আমার হেডারটা দেওয়ার কথা ছিল কোথায়, এখন এখানে আমার বাকি কিন্তু জায়গা আছে, তাই না? এই জায়গাটার ডিসেকশন সেটা নিচে নিয়ে নিচ্ছে, so এটাকে এখন আমার এদিকে নিয়ে আসতে হবে। তো হেডার আমার ক্লাসটার নাম কি, এক্স ডট এডিএক্স। আমি এখন কি করব, একে জাস্ট ফ্লোট লেফট করে দিই। এটা লেফট হবে না রাইট হবে? ফ্লোট রাইট হবে। ঠিক আছে। হুম, এখন আমি ফ্লোট রাইট করে দিলাম। দেখেন এই কিন্তু উপরে যাচ্ছে না। আমার কি হাইট উইথ কম হয়ে গেছে নাকি? ফ্লোট লেফট, ডিআইভি অ্যাডস ফ্লোট রাইট, হেডার। আমি আসলে এখানে কাজ করতে কি আপনার, যেগুলো কাজ করতে হয় সবগুলো হয় পিক্সেলে কাজ করতে হয়, নয় পার্সেন্টেজে কাজ করতে হয়। আমি দুটাই ফির এক জায়গায় মিক্সচার করে দিচ্ছি। তো আমি এখানে দেই 900 পিক্সেল, এখানে দিলাম 600 পিক্সেল,
উইথ না, এখানে দিলাম 590 পিক্সেল, উইথ এখানে দিলাম, এটা কিসের উইথ, লেফট এর উইথ। আমি কত পার্সেন্ট কত কেউ বাকি রাখছি, 590 আমি দিলাম 400, টোটাল নিচে 900, আমার 10 পিক্সেল হাতে রাখতে থাক। এখন দেখেন যে আমার কাজ কোথায় করতেছে এটা, আমার কাজ করার কথা ছিল মেইন বডিতে, তাই না? এখানে কোথাও করার কথা ছিল না, এই যে হেডার, আমার এই যে হেডার সেকশন দিছি, আমরা হাইট উইথ দিছি, তাই না? তো আমরা নিচের ডিজাইন গুলো করি। সিএসএসটা একদিনে আসলে ভেজাল হয়ে যাচ্ছে, আমি যে এখান থেকে করতাম তাহলে ভালো হতো। প্লাস অ্যাড ডিপ, আমরা কাজ করতেছি মেইন বডি না, এই হেডারে কাজ করতেছি, তাই না? অ্যাড প্লট লেফট, প্লট রাইট, আর এটাকে দিয়ে দেই আমার হেডার না লোগো, প্লট লেফট, মানে এটা আমার রাইটে থাকবে, এটা আমার বামে থাকবে, আমার হাইট উইডের প্রবলেম হলো না। এখন এটা করি, বেবি কালার লিখবো, ফর লেফট ফর রাইট, কোনো হাইট উইড দিলাম না। আচ্ছা দেখেন, আমার এটা এদিকে আছে, এটা এদিকে থাকলো, এখন আমি টোটালটাকে একটা বর্ডার দিয়ে দেই, আমার টোটাল কোনটা বর্ডার এটা, আমি স্টাইলগুলো আগে এখানে করে নিচ্ছি, দাঁড়ান বুঝার সুবিধার্থে, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড রেড, হাইট 200 পিক্সেল, উইডথটা দিলাম, উইডথটা আছে, তাই না? এই যে আমার দুইটা ভাগে বিভক্ত, ঠিক আছে? এখন আমি এটা দিচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড, হাইট 200 পিক্সেল দিলাম, আন্ডার উইথ দিলাম, আমার এটা টোটাল হেডারটা, তাই না? দি ওয়েট, মানে আমার প্রস্তটা দিলাম আমি 800 পিক্সেল, প্রস্তটা দিলাম আমি 800 পিক্সেল। এখন দেখি আমার, এই দেখেন আমার মাপের হেরফেরের কারণে কিন্তু এটা নিচে আসতেছে, আমি যখন মাপটা দিলাম না, অতএব আমার এখানে মাপেরও কিছু কন্ডিশন আছে, সো আমি এটা আর একটু কমাই দেই, 500, 900 ফুল পিক্সেল নিচ্ছে না, 960-এর উপর তো হয় না আর। 960 পিক্সেল, আমার এই বাকি জায়গাটা কই, আমার ইমেজটা মনে হয় হাইড্রেট করে দিলে তাহলে ঠিক হইতো, আমার ইমেজটার প্রবলেম দেখাচ্ছিল। আচ্ছা যা হোক, এটা আমি 1060 পিক্সেল দিলাম। এখন দেখেন আমার কি করতে হবে, আমি এটার একটা বর্ডার দিয়ে দিই, এটার বর্ডার দিলাম, এই লোগোটার একটা বর্ডার দিয়ে দিই,
ফ্লোট লেফট, বর্ডার কত, সলিড গ্রে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই। তারপর আমি আপনার এই যে অ্যাডস আছে, এক দিলাম ফ্লোট রাইট, একে আমি এখন দিব কি আপনার ফ্লোট রাইট, বর্ডার নান, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই উইথ 200 পিক্সেল। জি বলেন। হুম। না না না, কোড আমার অ্যাকচুয়ালি কোডে ব্যবহার করা হচ্ছে, আমার কোড নিতে যাচ্ছি না, কোডটাই বেশি সুবিধা, আপনি এক্সাক্ট কালারটা পাবেন। আর এখন রেড মানে রেড বোঝাচ্ছে, গ্রে মানে গ্রে বোঝাচ্ছে, ব্ল্যাক মানে ব্ল্যাক বোঝাচ্ছে, হোয়াইট মানে হোয়াইট বোঝাচ্ছে। কালার কোড যদি আপনি ব্যবহার করেন এক্সাক্ট কোডটা ব্যবহার করতে পারবেন। আমি কোড ব্যবহার করার শেখাইছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়াতে এখানে ভাগটা আমি বুঝতে পারবো। তো দেখেন, এই যে এখন বর্ডারটা দিলাম, এই যে বর্ডারটা দেওয়ার সাথে সাথে আমি এখন দেখছি এই যে আমার মেইন হেডারটা নিয়েছিলাম, তার কিন্তু একটা আমি পজিশন দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি লোগোটার ইমেজটাকে একটু হাইড উইথ দিয়ে দিই, এখানে তো আমার সরাসরি দেওয়া যাবে। উইথ, উইথ মানে কোনটা আমার, আমি দিলাম 800 পিক্সেল। এরকম করার কেন আসলো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উইথ আসলো 800 পিক্সেল। উইথ 800 পিক্সেল আমার হাইট, হাইট কত দেবে? 100 পিক্সেল। আমি যদি একটু বাড়াই দেই বা এটার সাথে আমি যদি একটু এটার সাথে কম্বাইন, এটার আমি হাইট কত নিয়েছিলাম? 200 পিক্সেল। এটাকে দিয়ে দিই 200 পিক্সেল, তাহলে আমার অ্যাডজাস্ট হবে একটু ইমেজটার জন্য আমার। কারণ ওটা নির্দিষ্ট যে দাগটা বর্ডারটা আমি তো 1 পিক্সেল সেখানে খরচ করছি, উপরে ওদের 100 খরচ আছে, এই যে বর্ডারটা খরচ করতেছি এটারও হিসাব নিতে হয়। 190 নিলাম। আচ্ছা যাও, আমার এখানকার একটা এখানকার হাইট নিছি কি, এটা হাইট নেই নি মেবি, এই যে অ্যাডস এটার হাইট নিছি কি, এটা শুধু উইথ নিছি। তো এটারও হাইট আমি নিয়ে নিচ্ছি, উইথ নিচ্ছি, এখানে নেই হাইট। হাইট কত নিব? 100, না, হ্যাঁ প্রায় 200 পিক্সেল, 190 পিক্সেল, এটাও নেই। তার মানে কি আলাদা করে এখানে যখন কাজ করব এখানেও এরকম ঠিক কাজ হবে। ঠিক একই ভাবে আমরা যে এটা দেখলাম, এই জাস্ট এই স্টাইল গুলা যদি আমরা এখানে এই যে হেডারের স্টাইল, এই যে হেডার নিছি না, এটা নিয়ে নিলাম, কাট করে যান, স্টাইল এখানে রাখবো না, যা নিছি এখানে দিলাম, এটা রাখলাম না। দেখি এবার স্টাইল কাজ করে কিনা। লোগো, কন্ট্রোল এক্স, লোগো, তারপর আপনার হচ্ছে ইমেজটা এখানে থাক, আমার অ্যাড, আমার ইমেজটাকে বাদ দিয়ে দিই। এখানে আমার আর কিছু বাকি আছে স্টাইল ছিঁড়ে নেওয়ার জন্য? নাই। এখন দেখি আমার স্টাইল শিট কাজ করতেছে কিনা, এই দেখেন এখন ফির আবার কাজ করে না, তাহলে প্রবলেমটা আরো কোথায় হলো?
এক্সেল শিট লিখলাম, এখানে স্টিলের কাজ করা নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজের সাইজটা আমরা এখানে নিয়েছিলাম, লোগো এন্ড উইথ কত নিয়েছিলাম, 130 হাইট নিয়েছিলাম 190 ইমেজটা এখানে নিচ্ছে না কেন, লোগো ইমেজ, লোগো এমজি, এখানে লাল কালার কেন হয়ে আছে এগুলো, লাল কালার হওয়ার কথা না। ইমেজ ট্যাগটা আমার এখানে শেষে তো হয়নি, ইমেজ ট্যাগ শেষ, অত ভুল ছিল না, ইমেজটা নিচ্ছে না কেন, এখানে যখন দিচ্ছি তখন ঠিকই নিচ্ছে, কারণ আমার পরে দেখতেছি কেন নিচ্ছে না, এখানে যখন দিচ্ছি তখন তো ঠিকই কাজ করতেছে, ওখানে কেন কাজ করবেন না, বাদ দিই, এখানে দেখি তো ওটা প্রবলেম আমি এখন কেন দেখাচ্ছে না। আচ্ছা, এটা আমরা হেডার সেকশনটা গেল, এখন আসি কি আমাদের নেপ বার, এটা তাই না, তো নেপ বারও ঠিক আমরা এরকম একটা বর্ডার বা এটা আমরা নিয়ে নেই, এটা আমরা যদিও হাইটটা একটু কমাই নিব, যদি আমাদের স্টাইলের সিএসএস এরকম কিন্তু অনেক কোড লিখতে হচ্ছে, আর যখন আমরা আলাদা করে সিএসএস ফাইল লিখবো তখন কিন্তু কোডগুলো অনেকটা কমে যাবে, তো এটা আমি এটা না দিয়ে গ্রে দিলাম বা অন্য কিছু কালার দিতে পারি, যে এটা হলো আমার নেপ বার। ঠিক আছে, আমি যদি এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি তাহলে বোঝা যাবে খুব সুন্দর, কোথায় আমার ব্যবহার করতে হবে, এটা ন্যাপ, এই যে এটা ডিআইবি মূল, ডিআইবি শেষ, বিআর, এটা হলো আমার ন্যাপ বার, এটা উইথটা আমি একটু কমাই দেই, না হাইটটা সরি। এখন ঠিক যদি এখানেও আমি দুইটা ভাগে বিভক্ত করতে চাই, বা এদিকে আমার মেনু বার থাকবে বা এদিকে আমার অন্য কিছু থাকবে, তো ঠিক এরকম করে এর আগে যেমন করছিলাম ঠিক এরকম ভাবেই করবো। আবার এই যে যত বিভক্ত আছে, এরপরে যত বিভক্ত গুলো আছে, আমরা প্রতিটারে একটা পার্ট পার্ট করে দেখে নিই। তো এখানে আমি দেখলাম এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই স্টাইল বর্ডার, তাহলে আমাদের সুবিধা হবে, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডারটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, গ্রিন, এটা হইলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। আমাদের এই যে মেইন বডি, এটারও ঠিক আমরা একটা স্টাইল নিয়ে নিই, এখানে ইনলাইনে লাল আসতেছে কিন্তু এটা, কোথাও ভুল গেল নাকি ভাই, দেখেন তো কোড আমি দেখতে পাচ্ছি না, শুরু করতে শেষ করতে কোথাও ভুল হয়েছে, বার নিলাম, সলিড ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন নিলাম, আসছে, এখানে এরকম কালার কেন আসতেছে,
ওটাই তো দেখতেছি, কোডটা কোথায় মিস্টেক হলো। ডিপ, ডিপ, এই ডিপটা আমার ধরতেছে না কেন? এই ডিপের এখানে ধরতেছে। লাল হোক। স্টাইল, এটা আমি কি করলাম, লেফট, মূল বডিটা আমার কোথায় গেল? এটা তো আমার মেন বডি, তাই না? মূল বডিটা। তো এখানে উইড আমি দিলাম, ঠিক আগে যেমনটা দিচ্ছি, কত, 1060 পিক্সেল। তারপর আমার ফেসে জিএসটি হাইট দিলাম। হাইট কত দিব আমি? আপনার মনে করেন, হাইট আমি গোটা বডিটা যদি নেই তো 500 পিক্সেল দিলাম। ঠিক আছে, 500 পিক্সেল দিলাম। এর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কি কালার দেওয়া যায়? এগুলো দিব। আমি ওদের নাম নাম বলতে পারবো না, আমি পিজিটা ওপেন করে নিই। এই যে কালার কোড ব্যবহার করতেছেন, এই কালার কোড আমি এখন ব্যবহার করতেছি। ঠিক আছে, এটা ফুল বডি একটা ফুল উইড নিয়ে নিলাম। So, আমরা এখন দেখি, আমাদের ওয়েব পেজটা রিলোড দিয়ে দেখি। লাল হইলো কেন আমি বুঝলাম না। কোথাও কি ভুল আছে আমার? নেটবারের মধ্যে থাকতেছে মানে? দিস ইজ ন্যাপ, এই লেখাটা আমার কোথায় যাবে? আমার হ্যালো লিখতেছি এখানে, আসতেছে বডিতে, এবার কি নেবে? দেখেন তো ভুলটা কোথাও পাচ্ছেন নাকি? এটা, এটা তো এই ডিপের মধ্যে, এর নিচেটা কি ঢুকেছে? এটা শেষ হচ্ছে এটা, এটা শেষ হচ্ছে এটা, এটা শেষ হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। এটা তো প্রথম একটা, শেষ কি কোথায় পেলো? ডিপ, এটা তো এটা শুরু, এটা শেষ, উপরে কি ঠিক আছে, এখান থেকে কি? আমি ওই ফাইলটায় আবার ওনাদের কাজ করতেছি, এটাতে না? এখানে তো এগুলো এরকম করা হওয়ার কথা না। এই ডিপের কাজ এখান থেকে শেষ, এই ডিপ শুরু, এই ডিপ শেষ। এই ডিপ থেকে ঝামেলাটা হচ্ছে, তাই না? এটা তো আমার এরকম হওয়ার কথা ছিল না, এই কালারটা। হুম। স্টাইল বর্ডার এদিকে তো ঠিকই আছে। এখানে তো শেষ করছি, এখানেও শেষ করছি, উইথ পিক্সেল শেষ করছি। আচ্ছা আচ্ছা, 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 এই যে এখানে বলেছে, আমার কোটেশন দেওয়া হয়নি। এই যে এটা কোটেশনটা দিচ্ছিল না। ঠিক আছে, কোটেশনটা আমার ছিল না, সেই জন্য এটা এরকম হয়েছে। এই যে এইখানে আমার কোটেশন ছিল না।
এখন ঠিক হয়েছে দেখেন। এই যে নিচে যে বডিটা আসছে এবার আসছে, কালারটা দেখতে পাচ্ছেন? কালারটা কি দেখা যায়? একটু আমার একটা কি বলে আপনার, একটা শুধু কোটেশন দিয়ে নি, আমার মাথাটা ঘামায় ছাড়ে দিল। এই যে দেখেন, এখানে কিন্তু বডিটা আমার ভাগ হয়ে গেছে, এটা আমার কি বলে আপনার দ্বিতীয় বডিটা হেডার নেকবার বডি। এখন এখানে কি আমাকে ভাগ করতে হবে, আর কয়েক ভাগে ভাগ করতে হবে। তো কয়েক ভাগে ভাগ করার জন্য আমি এটা নিলাম, এটা নিয়েছিলাম একটা, তাই না? এই যে এটা নিয়েছিলাম, লেখা কি দেখা যায়? আচ্ছা, এটা নিয়েছিলাম লেফট সাইড। তো আমার ঠিক এই এর আগের মতো যেমন আমরা এই যে হেডারটাকে ভাগ করছিলাম, ঠিক লেফট সাইডকেও আমরা একই ভাবে ভাগ করব। তো এখানে আমি যদি স্টাইল লিখি, আর অ্যাট্রিবিউট স্টাইল, তো আমাকে একটা লিখতে হবে ফ্লট, এটা কোন দিকে হবে? লেফট, তাই না? ফ্লট লেফট। তারপর আমার কি, আমি হাইট উইড দিয়ে দিই একটা, হাইট দিয়ে দিই আমি টোটাল, এর আগের হাইটটা ছিল আমার 500 পিক্সেল, তাই না? আমি 500 পিক্সেলে নিচ্ছি, 500 পিক্সেল থাক, 500 পিক্সেল নিলাম। উইথ আমার নিলাম এই 1060-এর মধ্যে আমি যদি এখন 3 ভাগে ভাগ করি, এখানে নিই 600 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা, 400 নেই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এই যে এটা হলো আমার, আমি মাপটা যে ওভাবে দিছি বিদায় কিন্তু ওটাই নিয়ে নিছি। তো এটা গেল আমার একটা ভাগ, আরেকটা ভাগ আমার কি ফ্লোট রাইটে থাকবে এদিকে, তাই না? আরেকটা ভাগ কোথায় থাকবে? আরেকটা ভাগ হচ্ছে এটা, এই যে এটা। আমি এটারও ঠিক কি দিয়ে দেবো এখন, প্লট, প্লট RIGST রাইট। তারপর কি আমার এখানে থাকবে হাইট, জি HIGST হাইট, কি বলে মাথাটা গেছে আজকে, হাইট। আমি এর আগে নিলাম 400, এখানে নিলাম 400 পিক্সেল, যদিও আমার 200 পিক্সেল এখনো বেশি আছে। তো 200 পিক্সেল বেশি আছে, আমি উইথটা নেই। উইথ এখানে নিলাম 600, 1000 তার থাকে আমার বাকি থেকে কত, 400, তাই না? তো আমি 20 পিক্সেল হাতে রেখে 400। ও সরি, আমার তো আবার 3টা ভাগ আছে, তাই না? তো এখানে আমি, হ্যাঁ, এখানে নিলাম 100, আর এখানে নিলাম আমি কত, 200। আমি 200 নিলাম, এটা 200, 400। বোঝানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট দিছি, এটা দিলাম গ্রিন, নাই, আচ্ছা থাক, এই কালারটা তো এখানে ম্যাচ হবে না, উপরেটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। কি বলবো, এই যে আমার কিন্তু আহ, এই যে ওয়েবসাইটটা 3টা ভাগ বা 3টা পেজ, আমার ফুল উইথ কত, আমি ফুল উইথ কিন্তু এখনো দেই নাই। এখানে দেখেন আমার আর কিন্তু এই যে হাইট, এখানে 400, এখানে 400, 800, তাই না? না সরি, এখানে আমার 600-র মধ্যে টোটাল আমি এখানে নিয়েছিলাম কত, আমার ডিডি এখানে হাইট নিয়েছিলাম 500। আমার আরো 100 পিক্সেল বাকি আছে, এই যে 100 পিক্সেল আমার এখানে বাকি আছে। আমি যদি এখানে 500 500 নেই, এখানে নিলাম 500 500 দিলাম, এখন দেখেন আমার ফুল কিন্তু নিয়ে নিচ্ছে, আমার এদিকে একটা সাইড বার, এদিকে একটা সাইড বার। তো এটাকে আমি লিখি, এটা গেল লেফট সাইড হ্যালো, এটা লিখি হ্যালো, না লেফট সাইড, লেফট সাইড। আমার এটা থাকবে কি,
রাইট সাইড। আচ্ছা দেখেন, আমার এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো আমি চাইলে এখন লেখাগুলোকেও ডিজাইন করতে পারি, ফন্টগুলোকেও ডিজাইন করতে পারি, বা এখানে যদি কোনো ইমেজ নিয়ে আসার দরকার পড়ে সো ইমেজটাও আমি নিয়ে আসতে পারি। এখন নিচে আমার আছে কি ফুটার। তো ফুটারও তো ঠিক একই রকম, আমরা বুঝে গেছি অলরেডি। স্টাইল, বর্ডার, ওয়ান পিক্সেল, এস ও এল আই ডি সলিড, কি দেবো, কোন কালার দেবো বলেন? টমেটো, টমেটো। হাইট, ফুটারে যেহেতু হাইটটা একটু কমে হয়, তো আমি এখানে মোটামুটি 100 পিক্সেল দিলাম। আর উইথ দিলাম না, দেখি তো উইথটা এটা কত নেয়। দেখা যায় কোনো পরিবর্তন? এই যে দেখেন, এটা কিন্তু ফুল উইথ নিয়ে নিছে, ফুল উইথ নিয়ে নিছে। তো আমি যদি আগের আমার ওয়েবসাইটের অনুসারে নিতে চাই, তো সেই ওই অনুসারে উইথটা দিয়ে দিই। উইথ কত দিয়েছিলাম? হ্যাঁ, ওটা রেসপন্সিভ, যেহেতু যেহেতু আমরা এখন ওই লেভেলে যাই নাই, তো এখন আমাকে ওভাবে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা ওই লেভেলে যাই নাই, কোডিং এর ওই পর্যায়ে এখন আমরা পৌঁছাই নাই। আচ্ছা, এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার দেবো? এই অ্যাটমের কালারটা দিই। কন্ট্রোল.সি হ্যাশ কালার কোড। সেমিকোলনটা দিই না যে কি হয়েছে? সেমিকোলনটা লাগবেই। এই যে ফুটার মেনু, এখন আমি যাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, ফুটার। হোয়াইট কালারটা কি করব? ওই হোয়াইট কালার কোথায় দিছি? এটা কিসের লেফট সাইড না? এই যে লেফট সাইড। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেবো কোন? দিলাম। তারপর আমরা এখানে লিখে দেখি ফুটারের কথা, এখানে লিখে দেখি ফুটার, ফুটার। ওকে, একটা ওয়েবসাইটকে মূলত ক্রিয়েশন করার জন্য মূল যে কাজগুলা, যেমন আমাদের কি বর্ডার, হেডার, ফুটার, এখন এখানকার ভিতরে আমাদের মেনু বার থাকবে আর অন্য কিছু বার থাকবে না কি থাকবে, সেটা কিন্তু আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। সো এটা একটা কালার কোড আছে প্র্যাকটিসের জন্য, যে এই আমার একটা প্র্যাকটিসের জন্য কালার কোডটা আমি কালকে খুঁজলাম, তো পাইলাম না, হারাই ফেলছি, আমার পিসিতে ছিল, ওটা হারাই ফেলছি আমি। না তা নাহলে ওটা আজকে আপনাদেরকে দিয়ে দিতাম। কারণ শুধু এখানে কোনো কিছু না, জাস্ট আগে আপনাকে ঠিক এই যে কোনো ইমেজ বা অন্য কিছু না, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো ব্যবহার করে আপনি জাস্ট একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করবেন, যে আমার কোথায় কি থাকবে না থাকবে। ফুললি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, আমরা কিন্তু এখানে কোনো কন্টেন্ট নিচ্ছি, কন্টেন্টের মধ্যে শুধু খালি ইমেজটাই নিয়েছিলাম, তাই না? কন্টেন্টের মধ্যে শুধু হলো ইমেজটাই নিয়েছিলাম, বাট আমাদেরকে এক ফার্স্ট আগে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। এখন এখানকে আমার কি কি থাকবে না থাকবে, আমার এটাকার আমি উচ্চতা বা এই এরিয়াটুকুর মাপ আমি জানি, যেটা কতটুকু আছে। ঠিক এই অনুযায়ী আমার কি কি কন্টেন্ট এখানে বসবে, আমি তো ওই অনুযায়ী মাপটা নেব। ঠিক আছে, ঠিক তাই না? তো ঠিক ওই অনুযায়ী কিন্তু আমি কাজ করব। ঠিক সেরকম এখানে লেফট সাইডে এরকম, রাইট সাইডে এবার এখন এরকম আমার মার্কিউটের মতন শিরোনাম যাবে না আসবে, না তার নোটিশ ক্লিয়ার থাকবে, না মেনু বার থাকবে, না লিঙ্ক আপ থাকবে, বা এখানে আমার আর্টিকেল থাকবে, না অন্য কিছু থাকবে, ফুটারে আমার আরো অন্য কিছু থাকতে পারে কিনা, বা ফুটারের পরে আমি অন্য কিছু নিতে পারবো কিনা। ফুটারের পরে মূলত অন্য কিছু থাকে না। তো আমাকে ওই যে আপনার কি বলে, ফুটারের মধ্যেই যে আপনার
একটা ভাগ থাকে যে একটা মেনু, অ্যাবাউট, কন্ট্রাক্ট, বা নিচে থাকে কি ওই ওয়েব পেজটা সম্পর্কে, তাই না? তো এই স্ট্রাকচারটা তৈরি করাই হচ্ছে আপনাদের মূল কাজ। যদি যে কোনো একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন, মূলত স্ট্রাকচার আমি আজকে খুঁজে দেখি, যদি পাই তো আজকে রাত্রে গ্রুপে দিয়ে দিব। মূলত খোঁজার সময় পাই না বেশি। তো এই এটা দিয়ে দিব। ঠিক এরকম একটা কালার কোড সহ থাকবে, ঠিক আপনি কোন কালারটা কোথায় ব্যবহার করবেন, কি কালার ব্যবহার করবেন, ঠিক এরকম একটা আপনাকে ফুললি স্ট্রাকচার তৈরি করতে হবে এইচটিএমএল দিয়ে। ক্লিয়ার? যখন আপনি এটা করতে পারবেন, তখন আপনি হয়তো বা আপনার এখানে এখন কি কি ধরনের যে কোয়েরি, সিএসএস স্টাইল, লেখার স্টাইল, ফন্ট স্টাইল, যত কিছু আছে সব এখানে অ্যাড করতে পারবেন। তো এই বিষয়টা, এই যে শুরু থেকে আমি যে কালার গুলো করলাম বা ইনলাইন সিএসএস যে করলাম, ইনলাইন সিএসএস আমাদের এই মূলত ইমেজটা আমার অনেক প্রবলেম হচ্ছে, না হলে আমি এক্সটার্নাল সিএসএস দিয়ে দেখাইতাম। যা হোক, এই বিষয়টা এইচটিএমএল এক্সেসটা আমি কিন্তু অনেক কিছুই লিখছি এখানে, বাট ওয়েব পেজে সেই তুলনায় আমার কোনো শো করতেছে না। জাস্ট মূলত আমার এটা স্ট্রাকচারের জন্যই। এই মূলত মেইন কোড লেখালেখি কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমাদের কিন্তু মেইন কোড লেখা প্রায় শেষের দিকে। এখন আমাদেরকে এর ভিতরে কি কি রাখবো না রাখবো, সেটা এর ভিতরে ভিতরে এই কাজ করতে হবে। এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। প্র্যাকটিস করলে হয়তো বা বুঝতে পারবো, তাই না? প্র্যাকটিস ছাড়া এগুলো আসলে দেখে বোঝা যাবে না। তো ইউসুফ আলী, আপনি দেখছেন? ইউসুফ আলী করতে পারবেন? শুক্লা সরকার? শুক্লা সরকার করতে পারবেন এরকম স্ট্রাকচারটা তৈরি? ঠিক আশা করি সবাই আমরা এরকম স্ট্রাকচার তৈরি করতে পারবো। এর মধ্যে আমরা দেখে নেই, কারণ বিরতির পরে আমরা যেহেতু প্র্যাকটিসে আসবো, প্র্যাকটিস করব। তো এখনই আমরা দেখে নেই যে আমাদের যে এখন কি বলে, এখানে আমাদের মূলত একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আর কি কি বাকি থাকলো। বাকি তো অনেক কিছুই আছে, তার মধ্যে যে বিষয়গুলো আমাদের কমন থাকে আর কি, যে এগুলো একটা ওয়েব পেজে না থাকলেই নয়, ঠিক এই ধরনের বিষয়গুলো আমাদের মধ্যে আর কি কি বিষয় বাকি থাকলো। যেমন আমাদের সবচেয়ে বড় যেটা বাকি আছে সেটা হচ্ছে ফর্ম। সেটা হচ্ছে ফর্ম। আমাদের একটা লগ ইন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম, অথবা উম, ঠিক বা আপনাদের লিড জেনারেশনের ফর্ম যে তৈরি করি, ঠিক এরকম ফর্ম। এই ফর্মটা কিন্তু এখন বাকি থাকলো, তাই না? তো হুম, হুম। তো ওয়ার্ডপ্রেসে দেখাবো? মানে এক্সেল ডাটাবেস থেকে বলতে বুঝি নাই আপনার কথাটা। না, অ্যাক্সেস মানে অ্যাক্সেস থেকে আপনি ফর্মটা কি এখানে, আহ, মানে অ্যাক্সেসে আপনার ফর্মটা তৈরি করা আছে না কি? হুম, হুম। মানে অ্যাক্সেসটা এটাকে লিঙ্ক আপ করানোর মূল উদ্দেশ্যটা কি আপনার? আপনি যদি এখানে ওখানকার থেকে এই এইচটিএমএল সিএসএস এ আরো অনেক বেটার ফর্ম তৈরি করতে পারবেন অ্যাক্সেসের থেকে। আর অ্যাক্সেসের ফর্মের ডাটাবেস, যে আমাদের যে এখানে ফর্মটা থাকবে, এই ফর্মের ডাটাবেসটা তো আমাদের অ্যাক্সেসে যাবে। আমাদের দরকার ফর্মের ডাটাবেসটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ডাটাবেসে দেওয়া দরকার, ওয়েবসাইটে দরকার আমাদের। আচ্ছা, তো আমরা একটা ফর্মের জন্য আলাদা এক্সট্রা একটা ফাইল নিই।
ফর্ম আমাদের দুই ভাবে করা যায়। আমরা চাইলে টেবিল নিয়েও করতে পারি, অথবা আপনার এমনি জাস্ট স্ট্যান্ড নিয়ে করতে পারি, লেভেল দিয়ে করতে পারি। এখন আমাদেরকে এক ফার্স্ট আগে বিবেচনা করতে হবে বা চিন্তা করতে হবে যে আমার টেবিলের ডিজাইনটা কি ধরনের হবে। আমার টেবিলের ডিজাইনটা আসলে কি ধরনের হবে। যদি আমি টেবিল আকারে নিতে চাই তো সেটাও আমার জন্য খুব বেটার বা খুব ভালো হবে। আবার যদি আমি চাই যে সরাসরি কোনো টেবিল নিব না, এমনি যে সাধারণ যেমন ট্যাগ আছে, অনেক ধরনের ট্যাগ আছে, ঠিক এই ধরনের ট্যাগ ব্যবহার করে আমি করতে পারবো, করতে পারেন, কোনো প্রবলেম নেই। টেবিলে যাব না এমনি জেনারেলি যাব? জেনারেলি সকালে যাদের ভিডিও দেওয়া আছে, এখানে আমি টেবিলে যাই। রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, তো ফর্ম, তো যেহেতু আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, তো এটা আমি জাস্ট হেডিং একটা নিয়ে নিলাম। এবং এই ফর্মটার মধ্যে কি ধরনের ডিজাইন করব না করব, বা যদি আপনাদের কোনো ডিজাইন দরকার পড়ে, তো ঠিক তার আগে একটা ডিপ নিয়ে নিব। কারণ ডিপ নিলে আমাদের ডিজাইনটি আরো নিজেদের মতো করে করা যায়। তো আমি একটা ফর্ম নিলাম। ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে একটা ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে। তো ফর্ম ট্যাগের গঠনটা দেখেন, ফর্ম, এখানে ক্লাস আমরা দিতে পারি ইচ্ছা মতো নাম, যে সাইন আপ ফর্ম। এখন দেখেন অ্যাকশন একটা আছে, মেথড একটা আছে। তো অ্যাকশনটা হচ্ছে যে একটা ফর্মে যখন সাবমিট বাটন থাকবে, এই সাবমিট বাটনে ক্লিক করার পরে ডাটাবেস গুলো যে আমার অ্যাক্সেস হবে, অ্যাক্সেস হওয়ার পরে প্রদর্শিত ভিজিটরকে, মানে যে আমাদেরকে সাবমিট করতেছে, সে কি দেখতে পাবে, সে কোথায় কোন পেজে যাবে। এক কথায় সে সাইন আপে ক্লিক করার পরে ইউজার কোন পেজে যাবে, সেটাকে আমাদেরকে এখানে মূলত, যেমন আপনি দিতে পারেন, এখানে index.html দেওয়া আছে, আপনি দিতে চাইলে দিতে পারেন। মূলত আমাদের এখানে পিএসপি ফাইল দেওয়া হয়, মূলত এখানে আমাদের পিএসপি ফাইল ইউজ করা হয়। আবার এখানে দেখেন আপনার যে ফাইলটা আমি আপাতত এটা দিয়ে রাখলাম, এটা পরে এখন তৈরি করতেছি একটা ফাইল। একটা আছে মেথড। এই বাই ডিফল্ট HTML5 আমাদের যে বাই ডিফল্ট যে মেথডটা নেয় সেটা হচ্ছে পোস্ট মেথড। আর আমাদের আরেকটা মেথড সিস্টেম আছে, সেটা হচ্ছে গেট মেথড। এই গেট এবং পোস্ট, এই দুইটা মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যদি সেটা পোস্ট মেথডে হয়, যেমন আমরা একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় আমাদের অনেক কিছুই তথ্য দিয়ে দেই, যেমন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বলেন, পাসওয়ার্ড বলেন, ইমেইল বলেন, অনেক কিছু তথ্য কিন্তু আমাদেরকে দিতে হয়। তো এটা যদি আপনার পোস্ট মেথডে হয়, যে দিচ্ছে তার কাছে তো অবশ্যই ডাটাবেজ আছে, ওই ওয়েবপেজে একটা ডাটাবেজ আছে। ওই ডাটাবেজে যে তথ্যগুলা দিব আমি, যেগুলো আমার গুরুত্বপূর্ণ না, সব তথ্যই উনি মানে ভিজুয়াল ভাবে দেখতে হবে। আবার যদি গেট মেথডে দেই, গেট মেথডে যদি নেওয়া হয় বা গেট মেথডে যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যেমন পাসওয়ার্ড আমরা টাইপ করলে ডট ডট চিহ্ন আছে, ঠিক ওর ওখানেও যেগুলো মেন গুরুত্বপূর্ণ আমাদের লেভেল, এটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট করবে, এই বিষয়গুলো তখন আমাদের হিডেন থাকবে। মানে এটা উনিও দেখতে পাবে না, তার ডাটাবেস সেটা উনিও দেখতে পাবে না, আমরাও দেখতে পাবো না। আমরা খালি শুধু জানি যে এর ভিতরে এটা আছে, এই ডট মানে এটা। ক্লিয়ার? তো এটা আমাদের মূলত ফ্রন্ট এন্ড কাজের জন্য কোনো কাজে লাগে না, এই অ্যাকশনটাই বলেন আবার মেথডটাই বলেন, আমাদের এটা কাজে লাগে ব্যাক এন্ড কাজের জন্য। তো যদি আমি টেবিল আকারে একটা ফর্ম ক্রিয়েট করতে যাই, তো দেখেন আমি এট ফার্স্ট টেবিল ট্যাগ নিয়ে নিলাম। টেবিল ট্যাগের মধ্যে কি থাকে, টিআর। এই টিআর এর ভিতরে কি থাকে, টিডি, তাই না? যে ফার্স্ট নেম, টিডির ভিতরে কি থাকে, আবার টিডি একটা নিলাম, এখানে নিলাম ইনপুট। তো দেখেন এই টিডির ভিতরে নিলাম ইনপুট, এই ইনপুট টাইপে আমি যদি, যেহেতু এটা আমার ফার্স্ট নেম, তো তার মানে নেমটা কি হবে আমার, টেক্সট, নেম, ভ্যালু, এগুলো নেমটা আপনি দিতে পারেন, এই নেমটা এখানে দিতে পারেন, সমস্যা নাই।
আর ভ্যালুও দিতে পারেন, ভ্যালু যেটা দিবেন এটা এখানে শো করবে। আমি এখানে যে লেখাটা দিব, আমার যে একটা ব্ল্যাঙ্ক ঘর থাকবে ওটা আগে থেকে ফিল আপ করা থাকবে। ক্লিয়ার? আর এই মূলত এই নেম এবং ভ্যালু আমরা যখন পিএইচপিতে বা ব্যাকএন্ডে কাজ করার জন্য এগুলো কাজে লাগে, আমার ডিজাইন করার জন্য লাগে না। ওকে, আমার একটা হইলো, আমি তাহলে নেম নিলাম, এরপরে টিআর, এরপর টিডি, এখানে নিব কি লাস্ট নেম, লাস্ট নেম। তো টিডি করে আমি ঠিক একই হবে হবে আমার ইনপুট টাইপ টেক্সট, আমার যা আছে তাই হবে। তারপর আমি আরেকটা নিলাম কি টিডি, সরি আমার টিআর নিতে হবে, টিআর টিডি, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল। এখন এই ইমেইলের টাইপটা হবে কিরকম, ইনপুট, আমার ইমেইল যেহেতু এটাতে টাইপ হবে কি ইমেইল, আমার টাইপ হবে ইমেইল। আবার এখানে ভ্যালু যেটা দেবে সেটা শো করবে, এটা তো বললাম না, ঠিক একই রকম প্রতিটা ইনপুটের ক্ষেত্রে কাজ। আবার আমি যদি এখন ইমেল নিলাম, এরপরে কি আসবে মোবাইল, টিআর, আমি যদি বলি যে টিডি মোবাইল নাম্বার, মোবাইল, মোবাইল নাও বা ফোন নাও, আবার টিডি ইনপুট, টাইপটা কি হবে আমার, মোবাইলের ক্ষেত্রে টাইপটা কি হয়, নাম্বার হয় না ফোন হয় না মোবাইল হয়, আমরা জানি কি টেক্সট হলে মোবাইল নাম্বার, এটা টেক্সট হবে। এখানে একটা তৈরি করছিলাম, হ্যাঁ তাহলে আমাদের ফোন হয় ফোন, তাহলে আপনাদের ওই যে টেক্সট দিলে সেখানে ফোনের জায়গায় নাম্বার জায়গায় অনেক কিছুই লেখা যাবে, ফোন। তা আমার এখানে শেষ, ইনপুটটায় ফোন। আবার আমি যদি দেই কি হইলো, আমার এখন আছে পাসওয়ার্ড নাকি না, আরেকটা আছে আমার জেন্ডার, জেন্ডার। এই জেন্ডারটা আমি যদি এটা ড্রপ ডাউন আকারে দিতে পারি, যেহেতু এটা আমাদের মনে করেন আহ, দুটা বা তিনটা অপশনই থাকে, তো এক্ষেত্রে আমাদেরকে আমি রেডিও বাটন করে দিতে পারি অথবা ড্রপ ডাউন করে দিতে পারি, ইডি ইনপুট রেডিও। এবং এই যে ভ্যালুটা দিব এখানে বা নেমটা দিব, এটা কি দিব মেইল, ভ্যালুটা তো থাকবে মেল। আরেকটা টিডি নিলাম আমি, ডিও রেডিও ইমেল, রেডিও। তারপর আমি যদি বলি যে কান্ট্রি সিলেক্ট, ইয়ার টিডি, এখন সিলেক্ট, আমি কিন্তু একটা ফর্মে সবকিছু প্রায় সব অপশনে দিয়ে দিচ্ছি, এরপরে আসবে কি সিলেক্ট, তাই না? তো সিলেক্টের আমার সিলেক্টের ঘর থাকবে, ট্যাগ থাকবে সিলেক্ট, সিলেক্ট, আমার নেমটা থাকবে পরে। আমি এখানে সিলেক্টের ভিতর আমার যখন সিলেক্ট বলতে কি ওই যে ড্রপ ডাউন মেনু যেমন আমার ক্লিক করে অনেকগুলো অপশন বের হয়, ঠিক ওই অপশনটা দেখা যাচ্ছে আর কি, ওপি টিআইও অপশন, অপশনটাও ভ্যালু দিলাম। এই এখানে এখন আমি সিলেক্টের ভিতরে কি অপশন থাকবে, বাংলাদেশ, বাংলাদেশ। ও আমাদের টিডিআর প্যান না দরকার ছিল, আচ্ছা থাক, নিচ্ছি। অপশন আমার এখানে কি থাকতেছে, ইন্ডিয়া, জাস্ট আমি একটা কপি পেস্ট করে ওই ইন্ডিয়া রাখতেছি সব।
পাকিস্তান, নেপাল, আর রাখলাম। আমার সিলেক্টেড সিরিজে কিন্তু এখানে নাম রাখি নাই যে কান্ট্রি, টিডি, সিএলইসিডি, কান্ট্রি। এখন সর্বশেষ আমার যেটা থাকবে সেটা কি থাকবে? আমার মোটামুটি সকল ডাটাই নেওয়া শেষ, তাই না? আমি যদি এখন পেজটা একটু রিলোড দেই, দেখেন এখন একটু কি দেখা যায়, এটা তো না, এই ফর্মটা না, ওপেন করে দেখেন মেল ফিমেল শো করলো না কেন? আমার এখানে মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, জেন্ডার, বাংলাদেশ। আমার জেন্ডার রেডিও বাটনটা এখন কাজ করতেছে না, এটা আমরা পরবর্তী দেখে নিচ্ছি। টাইপটা না, নেম তো এখানে জেন্ডার দেওয়া আছে, দেখো না, এটা কোন ফেললো, ওইটা ফেল। নেমটা এখানে জেন্ডার, আমার দুটাই একই হতে হবে, তাইলে হবে। নেম জেন্ডার, জেন্ডার, নেম, ইমেল, এই যে আমার জেন্ডার যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। এখন আমার আরো কিছু অপশন বাদ গেছে এখানে, এবং সেটা হচ্ছে কি, যে আপনার আমি যদি এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার, টিডি, টিডি, জেন্ডার মেল, জেন্ডার ইনপুট ট্যাগ দুইটা ব্যবহার করছি না, ও তিনটা গেছে সেজন্য। এটা টেবিল আকারে নিচে বিলে এটা এরকম আসছে। আচ্ছা, এখন আমাদের আবার কিছু আছে, যে সিলেকশনের পরে আমার কি আছে, ইয়ার আবার নেই, ডেট, টিডি, যে আপনার ডেট, ডেট একটা ফরম্যাট আছে। তো এটা যদি আমি ইনপুট টাইপ দেই, তো কি হবে তাহলে, ডেট, ডেট যদি হ্যাঁ, যদি আমি ডেট ইনপুট টাইপ দেই, তো তাহলে দেখেন এখন আমার এখানে কি কি আসে। তো এখানে দেখেন ডেট মানে একটা ক্যালেন্ডার চলে আসছে, আপনি যদি তারিখ সিলেক্ট করেন সেটা অটোমেটিক ক্যালেন্ডার একটা চলে আসছে। আমার টেক্সট দিব না, ডেটে ব্যবহার করব। তারপর যদি আপনি টাইম ব্যবহার করতে চান, যে টাইম ব্যবহার করবেন, টাইম, জাস্ট টাইপের জায়গায় টাইম দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে টাইমটাও চলে আসবে। আরেকটা আছে কি, নাম্বার, আমরা কিন্তু নাম্বার কোথাও ব্যবহার করি নাই, মোবাইল নাম্বার ব্যবহার করলেও এখানে ফোন নাম্বার ব্যবহার করছি। আবার মোবাইল নাম্বার, এখন নাম্বার যেহেতু ব্যবহার করব, তো আমার যেমন কি দিয়েছে, ইনকাম টাইপ, ইনকাম, মান্থলি ইনকাম দিয়ে দিলাম, ইয়ার, টিডি, ইনকাম, টিডি, ইনপুট টাইপ কি হবে, নাম্বার, মানে সংখ্যা ছাড়া এই ভ্যালুটা নিবে না, ঠিক আছে, সংখ্যা ছাড়া এই ভ্যালুটা নিবে না। ওকে, নাম্বারে দেখেন এখানে আমার আমার টেবিল নিয়ে যে করলাম, টেবিল নিয়ে সুবিধা আছে একটাই, যে আমার এই যে দেখেন আমি সোজা সোজা না করলেও আমার কিন্তু প্রতিটা জিনিস সোজা হয়ে আছে, বিধায় কিন্তু আমার একটা টেবিল নিয়ে ইউজ করার উদ্দেশ্য। তো এখন আমার কি থাকে, শেষ সর্বশেষে কি থাকে আমার, সাবমিট বাটন, এবং কি কি বাটন থাকে, সাবমিট বাটন, আর কি থাকে, রিসেট বাটন থাকে, তাই না? টিআর, টিডি, আমি নিলাম কি একটা ইনপুট, টাইপ হবে কি, টাইপ কি হবে,
সাবমিট, সাবমিট। এবং আমি যদি এখানে দেখতে চাই, কি বানানো হবে ভাই? সাবমিট, এটা না? আচ্ছা, রেজিস্টার নাও, জাস্ট এটা সমান লেখা ওখানে শো করবে। আবার যদি আমি আরেকটা নিতে চাই, যে রিসেট, ইনপুট টাইপ হবে রিসেট, রিসেট। আমার একটা ফর্ম মোটামুটি কমপ্লিট, একটা ফর্মে যেমন রেজিস্টার নাও রিসেট, রেজিস্টার নাও ক্লিক দিলে সে ডাটাগুলো চলে যাবে। যেমন এখানে যদি আমি ইমেলের জায়গা এখন যদি আমি নেম দিয়ে সাবমিট করতে চাই, বা মোবাইল নম্বর দিয়ে যদি সংখ্যা দিয়ে সাবমিট করতে চাই, এটা দিলাম, এটা একটা ডেট দিলাম, এটা একটা টাইম দিলাম, নাম্বার, এই যে নাম্বারের এখানে কিন্তু আমার সংখ্যা লিখবে না, নিউমেরিক কিছু লিখবে না। এখন কি আমার সাবমিট নিবে? সাবমিট নিবে না, কারণ দেখেন এখানে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট ইমেল অ্যাড্রেস, এটা মিসিং অ্যাট দ্য রেট, কারণ আমি এখানে অ্যাট দ্য রেট দেই নাই। আচ্ছা, অ্যাট দ্য রেটটা দিয়ে দিই, gmail.com। এখন দেখি সাবমিট, আমার কিন্তু সাবমিট নিয়ে নিল। ওকে, সো মোবাইল নাম্বার, আমার ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু, এখন যদি ওয়েবসাইট দিতে চান তো ওয়েবসাইট ইউআরএল ভ্যালিড ওয়েবসাইট দিতে হবে, বা এরকম আমাদের আরো কিছু কাজ করতে হয়। এখন যে এই যে সাবমিট দেওয়ার পরে যদি রিসেট করতে চাই, যা রিসেটে ক্লিক করে এলে আবার নতুন করে সব চলে যাবে, রিসেটে ক্লিক করলে নতুন করে রিসেটে চলে যাবে। এই যে আমি এখন লিখলাম এখানে, যে আপনার আরেকটা লিখি, কি নেবো, নোটপ্যাড ফাইল। হ্যাঁ বলেন। মানে কি যাচ্ছে? উইন্ডোজ আছে, উইন্ডোজ। আমি জাস্ট একটা থ্যাংক ইউ দিলাম, এই যে ফর্মে দিলাম, এই ফর্মে যে আমার অ্যাকশন বাটনটা ছিল এখানে, এই যে অ্যাকশন একটা নাম ছিল, এই যে অ্যাকশন, এই অ্যাকশনে আমি ঠিক ওই ফাইলটা, আমি যে ফাইলটাতে নিয়ে যাচ্ছি সাবমিট বাটন ক্লিক করার পরে, ঠিক আমি এই একটা ফাইল তৈরি করে নিলাম, এখানে এই যে থ্যাংক ইউ এটা ফাইল তৈরি করে নিলাম। ঠিক এই ফাইলটা ব্রাউজারে শো করাইতে যেমন হবে, ঠিক এখান থেকেও আপনার ক্লিক করতে ঠিক ওইরকমটাই হবে। এখন আমি সরি, কোনো এটা একটু রিলোড দিই, দেওয়ার পরে ডাটা সাবমিট করি, নেম নাই, 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 বাংলাদেশ দিলাম একটা, রেজিস্টার, এখানে দেখালো থ্যাংক ফর ইউর রেজিস্টার, ক্লিয়ার, রেজিস্ট্রেশন হয়ে গেল। বুঝতে পারছেন? এইটা এই ফর্মটা তৈরি করতে কোনটা? আচ্ছা, এই যে দেখেন আমার ফাইলটা দেখেন, এই যে ফর্ম আমি ট্যাগটা নিয়েছিলাম না, এই ফর্ম ট্যাবের ভিতরে অ্যাকশন ছিল একটা, এই অ্যাকশনের থ্যাংক ইউ ডট এইচটিএমএল ফাইলটা নিয়েছিলাম। এই যে থ্যাংক ইউ, এখানে আমি যা যা লিখবো, এখানে যা যা ডিজাইন করবো ঠিক তাই তাই ডিজাইন এখানে আসবে, আমার এই ফাইলটাতে ঠিক চলে যাবে। ক্লিয়ার? তো এখানে ফর্মে আমরা আরেকটা অপশন দেখতে পাই, যে অনেক সময় এখানে লেখা লেখা থাকে, ইয়োর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এটা লেখা থাকে, একটা ইনভিজিবল করে লেখা থাকে, তাই না?
তো এটার জন্য আমাদেরকে আলাদা একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে এই যে আমাদের ইনপুট টাইপটা আছে, এই টাইপটার ভ্যালু পরে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হয়, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এফ নেম, এখানে দিলাম প্লেস হোল্ডার এর নেম। জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এই লেখাটা আমার সাবমিট হবে না, জাস্ট এটা আমার ইনভিজিবল প্লেস হোল্ডার হিসেবে থাকবে, যেখানে কি লিখতে বলছে বা কিভাবে লিখতে বলছে ঠিক ওটাই দেখাচ্ছে ওখানে। বুঝতে পারছেন? এখানে লেখা হয় example@gmail.com। এই ফর্মটা তৈরি করতে পারবেন, স্ট্রাকচারটা গঠন করতে পারবেন। পারবেন না শুধু মুখের জোরেই বললেন। থ্যাংক ইউ। যাক, শুনে খুব ভালো লাগলো। যাক, খুব ভালো লাগলো, প্র্যাকটিস করেন।